হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই আমাকে দেখতে পাচ্ছেন, সবাই শুনতে পাচ্ছেন। আজকে ক্লাসে আবারও ওয়েলকাম করছি আপনাদেরকে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন একটা ক্লাসে। আজকে আমরা খুবই মজার কিছু জিনিসপত্র সম্পর্কে জানবো যেগুলো খুবই সহজ। ঠিক আছে? ওকে, তো সবাই একটু দ্রুত, একটু পরে আমি পোল দিব। সো পোলে আমাকে জানিয়ে দিবেন যে আসলে আপনারা আমাকে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, সবাই শুনতে পাচ্ছেন কিনা। রমাদান মোবারক এগেইন, আর কয়েকদিন পরে ঈদ। সো আশা করছি সবার শপিং টপিং ডান। হ্যাঁ, আচ্ছা। সো ঈদের আগে প্রবাবলি দিস ইজ আওয়ার সেকেন্ড লাস্ট ক্লাস। ঈদের আগে সম্ভবত আর একটা ক্লাস হবে, তারপরে ঈদের একটা লম্বা ছুটি পাবেন, আপনাদের সাথে অনেকদিন দেখা হবে না। হ্যাঁ, আচ্ছা। সো ইনশাআল্লাহ ঈদের পরবর্তীতে আবার আমরা একদম সেই স্পিডে ক্লাস করব। সো এই আর 2-3টা দিন ক্লাস আছে, তো সবাই একটু কষ্ট করে করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা। তারপর তো ঈদের একটা লম্বা বন্ধ পাবেনই নাকি? ওকে, ঠিক আছে, সবাই জয়েন করতে থাকেন। ইনশাআল্লাহ আমরা 1টা 30-এ আমাদের পড়ানো শুরু করে দিব, একদম যথাযথ সময়ে। আমরা 4 মিনিট একটু অপেক্ষা করি, আমাদের ফ্রেন্ডদের আসার জন্য একটু অপেক্ষা করি। ঠিক আছে, আচ্ছা। সো আজকে আমরা পড়বো যে টপিকটা, সেটা হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইসের মধ্যে হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি কার্ড। ঠিক আছে, তো এই টাইপের জিনিসপত্রগুলো আসলে আমরা পড়বো। সবগুলো আসলে কম্পিউটারের বিভিন্ন পার্টস। ঠিক আছে, সবগুলো আসলে কম্পিউটারের বিভিন্ন পার্টস। আহ এবং এই পার্টস গুলো আমরা পড়বো, যেমন হার্ড ডিস্ক, তারপর হচ্ছে গিয়ে আপনার সলিড স্টেট ড্রাইভ, এসএসডি। ঠিক আছে, তারপরে ফ্ল্যাশ ড্রাইভ বা মেমোরি কার্ড। ঠিক আছে, তারপর আসেন মাদারবোর্ড। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আজকে আমরা পড়বো। সো খুব সহজ সহজ জিনিস, খুব কঠিন কিছু না। দেখে মনে হতে পারে আর এই অনেক পড়া, না না, এত পড়া না, খুব ইজি। হ্যাঁ, নর্মাল কথাবার্তা, আমরা আসলে একবার পড়লেই, একবার দেখলেই আসলে পারবো। ঠিক আছে, একদম খুবই সহজ। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, যা যা লাগবে, যা যা জানা লাগবে, যা যা পারা লাগবে, ইনশাল্লাহ ক্লাসে হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো সবাই নিশ্চিন্তে ইনশাল্লাহ ক্লাস করতে পারবেন। ঠিক আছে, বাট একটু মনোযোগ দিয়ে থাকবো সবাই। ঠিক আছে, ওকে। তো আমি একটা পোল দিচ্ছি আপনাদেরকে, যে আপনারা সবাই আসলে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, সবাই একটু পোলে পার্টিসিপেট করে দেন, আমাকে একটু জানাই দেন। সবাই একটু কষ্ট করে আমাকে পোলের মাধ্যমে জানিয়ে দেন যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, সবাই দেখতে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তো সবাই মোটামুটি আমরা প্রপারলি দেখতে পাচ্ছি, সবাই আমাকে শুনতেও পাচ্ছেন। সেরা, তাহলে তো আসলে আহ কোনো অসুবিধাই নাই। ওকে, তো সবাই আমরা দেখতে পাচ্ছি, তো সবাই আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। সেরা, তাহলে আর কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ আমরা জাস্ট আর 2টা মিনিট ওয়েট করেন, একটু ধৈর্য ধরে। ঠিক আছে, আমরা একদম কয়টা বাজে, আমরা হচ্ছে কি আপনার ঠিক এই 30 বেজে গেছে, 30 বেজে গেছে। চলেন 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 চলেন, তাড়াতাড়ি শুরু করে দিন না, এমনি রোজা রমজান মাস, বারবার অনেকগুলো ক্লাস করতে হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। তো চলেন তাড়াতাড়ি আমরা শুরু করে দিই। প্রথমে আমরা পড়বো হচ্ছে স্টোরেজ ডিভাইস গুলা নিয়ে। ঠিক আছে, তো আমরা আসলে কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তো পড়তেছিলাম, মনে আছে? আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম, মনে আছে কারোর? হ্যাঁ, আমরা কিন্তু আগের ক্লাসে কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে পড়ছি ভাই। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা তার মধ্যে স্টোরেজ ডিভাইস নিয়ে আজকে পড়বো।
অর্থাৎ যেখানে আসলে কোনো কিছু স্টোর করে রাখা হয়, ঠিক আছে, আপনি একদম স্টোর করে রেখে দিচ্ছেন কোনো কিছু, সেটাকে আর কি। তা আপনাদের বাসায় সবার বাসায় কম বেশি স্টোরেজ থাকে না, যেখানে আসলে কোনো কিছু কি করা হয়, জমা করে রাখা হয়। তো কম্পিউটারের মধ্যে অনেক কিছু আমরা জমায় রাখি না, কম্পিউটারের মধ্যে কিন্তু অনেক কিছু আমরা জমায় রাখি। ধরেন আপনি একটা গেম খেলতে পছন্দ করেন, ঠিক আছে, সাপোজ। তো এই গেমটা, আমি যখন ছোট ছিলাম আমার হচ্ছে গিয়ে রোড র্যাশ নামে একটা গেম ছিল, মোটরসাইকেলের হচ্ছে গিয়ে আপনার কি বলে, ড্রেসিং, ঠিক আছে। আবার ওটা একটু দুষ্টুমি আছে, যে ধরেন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, চালাতে চালাতে কাউকে আপনি ল্যাং মারতে পারবেন, ঠিক আছে, এরকম করে ঠুস করে ল্যাং মেরে আপনি পাশের জনকে ফেলা দিতে পারবেন। আবার আরেকটা বাটন প্রেস করলে হাত দেখলো লাঠি এসে পাশের জনকে হিট করতো, ঠিক আছে। তো রোড র্যাশ নামে একটা গেম ছিল। তো এই গেমটা যদি আসলে আমি ওপেন রাখতাম তাহলে তো খবর আছে, আমার ওই যে হাতুড়ি দিয়ে যে মারে রেসের মধ্যে, ওইটা তো আমার পিঠে পড়তো আমার বাপের কাছে। আমি কি করতাম তখন, একদম কম্পিউটারের ভিতরে ফোল্ডারের মধ্যে ফোল্ডার, তার মধ্যে ফোল্ডার, তার মধ্যে ফোল্ডার, হ্যাঁ, তার মধ্যে ফোল্ডার, এরকম করে 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 অনেক দূরে লুকায় রাখতাম। কম্পিউটারের মধ্যে কোথায় যে ওই গেমটা স্টোর করা, একমাত্র আমি বাদে আর দুনিয়ার কেউ জানে না, ঠিক আছে। শুধুমাত্র আমি আসলে খুঁজে বের করতে পারবো যে একটা ফোল্ডার, একটা একটা ফোল্ডারের মধ্যে ধরেন 10টা ফোল্ডার, ঠিক আছে, তার 9টা ফাঁকা, আরেকটার মধ্যে আরেকটা ফোল্ডার, তার মধ্যে আবার আরেকটা ফোল্ডার, তার মধ্যে আবার আরেকটা, এইভাবে আসলে করতে 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 5-6 বার যে তারপরে আমার গেম গুলো স্টোর করে রেখে দিতাম, ঠিক আছে। আচ্ছা, যাতে আসলে নর্মালি কেউ খুঁজে না পায়, বাপের জন্য নর্মালি খুঁজে না পায়, কারণ খুঁজে পেলে তো বিপদ আছে। আর যখন আব্বু সকালবেলা অফিস চলে যাবে তখন আমি স্কুল থেকে এসে টুক করে গেম খেলা শুরু করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে তখন তো আসলে এত পাসওয়ার্ড টাসওয়ার্ড ছিল কিনা আমি জানি না, প্রবাবলি ছিল, বাট ওখানে ইউজ করা হইতো না আর কি, হয়তো কম্পিউটারে। আমি আসলে লুকায় লুকায় গেম টেম খেলে ফেলতাম, বাসা থেকে কেউ বেড়ে টেড়ে চলে গেল, দেখা গেলো বাসায় কেউ নাই, গেম খেলা শুরু করে দিছি 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে একদম এই রেসিং গেমই খেলতেছি। তো এই যে গেম আমরা খেলি, হ্যাঁ, ধরেন লুকায় কিছু রেখে দিচ্ছি, স্টোরেজ করতেছি, বা একটা মুভি দেখি আমরা কম্পিউটারের মধ্যে, অনেক সময় মুভি রেখে দিই আমরা, আমরা হচ্ছে কি আপনার বিভিন্ন ফাইল রেখে দিই, ডকুমেন্ট রেখে দিই, হ্যাঁ, আমরা ওয়ার্ডে কাজ করি, আমরা পিডিএফ বানাই, সেগুলোকে পাওয়ার পয়েন্টে কাজ করি। তো কম্পিউটার যত কাজই করি সেগুলো তো আসলে আমরা সেভ করে রাখি, আমরা সাথে সাথে ডিলিট করে দিই না, তাই না। তো এই যে সেভ করে রাখার জন্য কিন্তু কম্পিউটারের একটা স্টোরেজ সিস্টেম দরকার আছে, যেখানে আসলে সেই ইনফরমেশন গুলা, এই তথ্যগুলো আসলে স্টোর করে রেখে দিবে, ঠিক আছে। তো এই যে ইনফরমেশন বা তথ্যগুলো স্টোর করে রাখা, সেটার মধ্যে একটা হচ্ছে হার্ড ডিস্ক, তার একটা স্টোরেজ ডিভাইস। তোমরা যারা কম্পিউটার ব্যবহার করেছো তারা নিশ্চয়ই হার্ড ডিস্কের কথা জেনে গেছো। এটি আসলে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র। তাহলে পরীক্ষা যদি বলে কম্পিউটারের তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র কি, বইয়ে দাগায় নেন বাবুরা। পরীক্ষায় যদি বলে কম্পিউটারের তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র কি, আমরা কি বলবো, কম্পিউটারের তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র হচ্ছে হার্ড ডিস্ক। এটা এমসিকিউ তে চলে আসছে, এটা এমসিকিউ তে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, আইবিএম কোম্পানি, বিএম হয়ে গেল কেন, দাঁড়ান, আচ্ছা ওকে। তো এটা বিএম হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি যে এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, আইবিএম একটা কোম্পানির নাম, কোম্পানি 1965 সালে, এমসিকিউ তে আসবে, এমসিকিউ 65 সালে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্কের ব্যবহার করে। এখন প্রশ্ন হলো মেইন ফ্রেম কি। আগেরকার দিনে অনেক বড় বড় কম্পিউটার ব্যবহার করা হতো, যেগুলো আসলে অফিসে ব্যবহার করা হতো। আমরা এখন যে কম্পিউটারগুলো ব্যবহার করি, এই কম্পিউটারের যে ক্যাপাসিটি, সেটা আসলে আগের দিনকার ওই মেইন ফ্রেম কম্পিউটারগুলোর ক্যাপাসিটির সমান, বুঝতে পারছেন। এবং কিছু কিছু মিনি পিসিও ছিল যেগুলো আসলে হাউস হোল্ড বা স্কুলে ব্যবহার করা হতো। তো এই মিনি কম্পিউটারগুলো ডেটা সংরক্ষণের জন্য প্রথম কে ইন্ট্রোডিউস করছে এই হার্ড ডিস্কটা, আইবিএম কোম্পানি আসলে প্রথম এই হার্ড ডিস্কটা বানায় থাকে, ঠিক আছে। আইসিটি যন্ত্রগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো এদের তথ্য সংরক্ষণ করার ক্ষমতা। আইসিটি যন্ত্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এদের তথ্য সংরক্ষণ করার ক্ষমতা। অর্থাৎ আপনি যে আইসিটি যন্ত্রই ব্যবহার করেন না কেন, সাপোজ আপনার মোবাইলে কি তথ্য সংরক্ষণ করা থাকে না, থাকে কিন্তু। এই যে আমরা এখন বড় বড় মোবাইল ফোন ইউজ করি, এই মোবাইল ফোন বাদ দেন, অনেক আগে একদম 1900 কটকটি সালে ধরেন একটা মোবাইল আছে নোকিয়া 1100, হ্যাঁ, যায় না কেউ কখনো দেখছেন কিনা, আমাদের সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম। তো এই 1911 মোবাইল, এর মধ্যেও দেখতেন যে গেম আছে,
হ্যাঁ, একটা সাপের গেম ছিল, স্ন্যাক গেম। তারপর হচ্ছে ইয়া ছিল, আপনার কন্টাক্ট সেভ করে রাখা যেত। তখন তো গুগলে কন্টাক্ট সেভ করার কোনো অপশন নেই, মোবাইলের মধ্যে কন্টাক্ট সেভ করে রাখা হতো, মোবাইলের মধ্যে মেসেজ থাকতো। এখন এই যে জিনিসগুলা থাকতো, সেই এখনকার কথা বলতেছি না, আমি বলছি 1961 সালের কথা। তো তখনকার সময়ও কিন্তু কি হইতো, ওই মোবাইলে স্টোরেজ ডিভাইস থাকতো, ঠিক আছে। আমরা হয়তো মেমোরি কার্ডের মতো এখনকার মতো মেমোরি কার্ড এক্সটার্নাল ভরতে পারতাম না, বাট তখনও কিন্তু আসলে স্টোরেজ ডিভাইস গুলো থাকতো, ঠিক আছে। তাহলে যে কোনো আইসিটি যন্ত্রের আসলে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের তথ্য সংরক্ষণ করার ক্ষমতা। কারণ আইসিটি যন্ত্র যে ধরনের কাজ করে থাকে, এই কাজগুলো সঠিকভাবে করার জন্য তার তথ্যের প্রয়োজন হয়, ঠিক আছে। বুঝতে পারছেন, আইসিটি যন্ত্র যে কাজগুলো করে থাকে, এই কাজগুলো সঠিকভাবে করার জন্য তার তথ্যের প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। যেমন ধরেন আমি আপনি আজকে মোবাইল চালাচ্ছি, আমরা অনেক কিছু করতেছি, সেখানে আমাদের তথ্য লাগতেছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট যখন 1961 সালে ওই ছোট ছোট মোবাইল গুলা ছিল, তখন ওখানে কি হইতো, তখন ওখানে যে কল করতো, মানুষজন মেসেজ দিত, ওই টুকটাক টুকটাক একটু সাপের গেম খেলতো, হ্যাঁ। তো ওই জিনিসগুলোর জন্য তো আসলে মেমোরি লাগবে, ঠিক আছে। আইসিটি যন্ত্রের একদম শুরু থেকে কিন্তু তার তথ্য সংরক্ষণ করে রাখার ক্ষমতাটা একটা বিশেষ ক্ষমতা, কারণ এই তথ্য ব্যবহার করে সে তার আসলে কার্যগুলি সম্পাদন করে থাকে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তারপর একটু সামনে আগাই। আজকের কম্পিউটার গুলোতে সাধারণত 500 GB থেকে 4 TB তথ্য ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক লাগানো থাকে। তাহলে আজকে আমাদেরকে যদি পরীক্ষা একটা এমসিকিউ টুকুস করে দিয়ে দেয় যে বর্তমানের কম্পিউটার গুলোতে আসলে কত কত স্টোরেজ থাকে, কত ক্ষমতা সক্ষমতা স্টোরেজ থাকে, আমরা কি বলবো? আমরা বলবো যে 500 GB থেকে শুরু করে 400 GB, 4 TB পর্যন্ত কিন্তু স্টোরেজ থাকে, ঠিক আছে। আচ্ছা, তথ্য ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক লাগানো থাকে। এমনকি আমাদের ব্যবহৃত স্মার্টফোন গুলো তথ্য ধারণ ক্ষমতাও গিগাবাইটে নির্ধারণ করা হয়ে থাকে। এখন এই যে আমাদের মোবাইলে যে তথ্যগুলো ধারণ করা হয়, সেটাকে যে গিগাবাইটে নির্ধারণ করা হয়, এটাকে এত ইনফাসাইজ করা হয়েছে কেন? মানে এটাতে অত অবাক হওয়ার কি আছে যে মোবাইলে তো গিগাবাইটেই তথ্য থাকবে, মোবাইলে কি মেগাবাইটে তথ্য থাকবে নাকি? কারণ গিগাবাইটে আসলে যখন বইটা লেখা হয়েছে বা তার কিছুদিন আগ পর্যন্ত আসলে গিগাবাইট অনেক বড় একটা ইনফরমেশন ছিল, বুঝতে পারছেন। মানে আমরা ছোটবেলায় ফ্লপি ডিস্ক ইউজ করতাম, বুঝছেন, ফ্লপি ডিস্কের মধ্যে ফাইল থাকতো, ফ্লপি ডিস্কের সম্বন্ধে 1 মেগাবাইট। একটা সিডি, সেটার সাইজ 1 মেগাবাইট, এরকম বড় হাতে করে নিয়ে মানুষ ঘুরতো, বুঝতে পারছেন অবস্থা। স্টোরেজ কিন্তু আসলে এখন আমরা যে পর্যায়ে আছি, যে আমরা আসলে হাজার হাজার জিনিস স্টোর করে রাখতে পারতেছে, এরকম কিন্তু আসলে ছিল না। আমি ছোটবেলায় আমার ডিজিটাল ক্যামেরায় মেমোরি কার্ড ইউজ করছি 200 GB, এই 2 GB মেমোরি কার্ড ইউজ করছি। মোবাইলে 2 GB, 1 GB, 512 মেগাবাইটের মেমোরি কার্ড পাওয়া যেত, বুঝতে পারছেন। আমার ছোটবেলার কথা, খুব বেশি দিন আগের কথা না, আমি তো অনেক ঠিক আছে, আমি বয়স্ক আপনাদের তুলনায় মেনে নিলাম সেটা, বাট একদম বুড়াও তো না, ঠিক আছে। যে আমার ছোটবেলা মানে হয়তো এখন থেকে 10 বছর আগের কথা, ঠিক আছে। হ্যাঁ, 10 বছর বা ধরেন সাপোজ 15 বছর আগের কথা, যখন আমি একদম বাচ্চা। তো তখন মাত্র 500 মেগাবাইটের আপনার হচ্ছে গিয়ে কি হইতো, সরি মেগাবাইটের হচ্ছে মেমোরি কার্ড পাওয়া যেত, 2 GB মেমোরি কার্ড পাওয়া যেত, 4 GB মেমোরি কার্ড পাওয়া যেত, 8 GB, 2 GB পেন ড্রাইভ পাওয়া যেত। 8 GB পেন ড্রাইভ তো ও বাবা গো, এত বড় পেন ড্রাইভ দিয়ে মানুষ কি করবে, এরকম হইতো মানুষের, ঠিক আছে। এখন তো 16 GB বা 32 GB কমে কোনো পেন ড্রাইভ মনে পাওয়া যায় না মার্কেটে। এখন যদি আপনি সারা মার্কেট খুঁজেন, আই বেট 32 GB কমে কোনো মেমোরি কার্ড বা 32 GB কমে কোনো পেন ড্রাইভ আপনি পাবেন না। 32, 164 এরকম হয়ে গেছে, তাই না? আর আদিমকালে মানে আমার ছোটবেলায় কি হইতো, 2 GB মেমোরি কার্ড। 2 GB তো অনেক ডাটা, আরে 2 GB তো অনেক ডাটা থাকবে, ঠিক আছে। সো আসলে কিন্তু এখন আমরা কি বলে মোবাইলে গিগাবাইটের মেমোরি হিসাব করতেছি, বাট এটা কিন্তু আসলে খুব বেশি দিন না, এই লাস্ট মানে কয়েক বছর আগেও এটা কিন্তু আসলে বেশ অস্বাভাবিকই ছিল, ঠিক আছে। মানে অনেক অবাককর ছিল। কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে 1980 সালে 1 GB তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন, এই দেখছেন, হার্ড ডিস্কের আকার ছিল একটা বড় রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান। মানে বুঝছেন, 1980 সাল, মানে ধরেন আমি জন্মাইছি কত, 1998, আমি জন্মাইছি হচ্ছে 1998-এ। আমার জন্মের মাত্র 18 বছর আগে 1 GB, 1 GB মেমোরি কার্ড ধারণ করার জন্য কত লাগতো? একটা রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান একটা যন্ত্র লাগতো। অবস্থা বুঝছেন? তার মানে বুঝছেন তো যে আসলে আমি মিথ্যা কথা বলি নাই। মানে আমি ধরেন 2000, আমি যদি জন্মাইছি ধরেন 1998 যদি হয়, তার 10 বছর পরে আমি যদি বলি যে ধরেন 2008 সাল, তাই না? 98, হ্যাঁ 8ই তো,
না না 8 না, আর 2 2 আর হচ্ছে গিয়ে এদিকে যদি আমি 2000 2008-এ যদি বলি 10 বছর। হ্যাঁ, তো আমার যখন 10 বছর বয়স ধরেন, তো তখন তো আমি আস্তে আস্তে 10 বছর বা 15 বছর যদি ধরি, 12-13 সাল 14 সালের দিকের কথা, তখন আসলে আমরা এরকম 2 জিবির মেমোরি কার্ড, 4 জিবির পেন ড্রাইভ, 2 জিবিরও পেন ড্রাইভ আমরা দেখছি, ঠিক আছে, তারপরে 512 মেগাবাইটের মেমোরি কার্ড দেখছি। মোবাইলে সাধারণত 512 সর্বোচ্চ 2 জিবির মেমোরি কার্ড ইউজ করা হতো। কেউ 4 জিবির মেমোরি কার্ড ইউজ করলে তো আমরা অবাক হয়ে যেতাম, আরে মেমোরি কার্ড আবার 4 জিবির হয়, ঠিক আছে, এরকম হইতো আর কি। কারণ বুঝছেন তো, মানে 1980 সাল খুব বেশি দিন না, মানে আমার জন্মের মাত্র 20 বছর আগে বা 18 বছর আগে, কিন্তু 1 জিবির একটা মেমোরি কার্ড বানাইতে একটা ফ্রিজ, মানে এত বড় একটা মেমোরি কার্ড, বুঝছেন, আমার সমান একটা মেমোরি কার্ডের সাইজ ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, আর এর দামও ছিল অনেক, প্রতি মেগাবাইটের জন্য $15,000 বা 18 লাখ টাকা খরচ করতে হইতো। কপাল, এখন তো 18 লাখ টাকা একটা মেমোরি কার্ডের দোকান দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এখন 18 লাখ টাকা একটা মেমোরি কার্ডের দোকান দিয়ে দেওয়া যাবে। প্রবলি আপনি একটা 18 লাখ টাকা মেমোরি কার্ড কোম্পানি খুলে ফেলতে পারবেন। আপনি চায়না থেকে নিজের নামে একটা মেমোরি কার্ড কোম্পানি খুলে ফেলতে পারবেন, আপনার যদি 18 লাখ টাকা থাকে। আর তখন মাত্র 1 জিবি, ফর এ সিঙ্গেল 1 জিবি আপনার 18 লাখ টাকা দেওয়া লাগতো, ঠিক আছে। মনে হচ্ছে গাল গল্প, কিন্তু এটাই বাস্তব। এখনকার হার্ড ডিস্ক গুলো প্রায় হাতের মুঠোয় এঁটে যায়। আসলে এটা দেখে মনে হচ্ছে কি গাল গল্প মনে হচ্ছে না? জাকি ভাই তো মনে হয় গল্প মারতেছে। এটা কখনো হয় নাকি যে 512 মেগাবাইট মেমোরির মধ্যে আপনি কি রাখতেন ভাই? বিশ্বাস করেন, ওই 512 মেগাবাইটের মধ্যে আমাদের, তখন আমরা একটা পিকনিকে গেছি, 500 ছবি তুলছি, 200 ছবি তুলছি, ওটা ধরে যেত। তো তখন রেজুলেশন অনেক কম ছিল, যে রেজুলেশন জিনিসগুলো অনেক কম ছিল, তো চকচকে ছবি ছিল না তো, ঠিক আছে। তোর মধ্যে আসলে এটা যাইতো, ঠিক আছে। সাধারণ হার্ড ডিস্ক গুলো কতগুলো চাকতি থাকে, যাদের প্লেটার বলা হয়। এটা আবার আপনাদের এমসিকিউ এ আসবে, আহারে আবার কষ্ট করে মুখস্থ করতে হবে, কষ্ট পায় না, মুখস্থ করে ফেলেন, ঠিক আছে। সাধারণ হার্ড ডিস্কে কতগুলা কি থাকে? চাকতি। চাকতি বলতে কি বুঝায়? সবাই আমি জানি সবাই বলবে যে ভাই চাকতি তো কি, এই যে এরকম গোল রাউন্ড, ঠিক আছে, এটাকে চাকতি বলে। আচ্ছা, মানে এখানে চাকতি বলা হচ্ছে সেরকম রাউন্ড শেপের স্ট্রাকচার থাকতো আর কি। প্লাটার গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাঁচ বা সিরামিকের চাকতির উপর পাতলা চৌম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি হতো। এটা কিসের উপর তৈরি হতো? এটা একটা পাতলা চৌম্বকীয় আস্তরণ দিয়ে তৈরি হতো। এটা কি হচ্ছে? প্লাটার গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাঁচ বা সিরামিক চাকতির উপর পাতলা চৌম্বকীয় কি হইতো? চৌম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি হইতো, ঠিক আছে। সবগুলো লাইন ইম্পর্টেন্ট। এই চৌম্বকীয় পদার্থের উপর তথ্য সম্পৃক্ত থাকে, মানে তথ্যগুলো থাকতো আর কি। হার্ড ডিস্ক চালু হলে এই প্লেটার গুলো ঘুরতে থাকে, ঘূর্ণয়মান চাকতিগুলোর সংস্পর্শে হার্ড ডিস্কের লেখা বা পড়া হেডটি এলে সে প্লেটারে তথ্য সংরক্ষণ অথবা তথ্য পড়ে আমাদেরকে প্রদর্শন করতো, ঠিক আছে, বা প্রদর্শন করে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা চাকতি আছে, অনেকে যে ছোটবেলায় গ্রামাফোনের মতো, গ্রামাফোন আমি আমার ছোটবেলায় দেখি নাই, আপনারা কেউ দেখছেন কিনা জানি না। তো বেসিক্যালি এরকম একটা চাকতি থাকতো, এই চাকতির উপর আসলে কি থাকে? তথ্যগুলো সংরক্ষণ করা থাকতো। এবং ওখানে আসলে কি হইতো, যখন এই জিনিসটা ঘুরে 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 যখন আপনার একটা ইনস্ট্রাকশন দিবেন যে আসলে আপনি একটা তথ্য পড়তে চান, তখন আসলে ও তথ্য পড়া শুরু করবে এবং খুঁজে দেখবে যে আসলে ওই তথ্যটা কোথায় পাইলো, তখন আপনাকে তথ্যটা দিবে আর কি। এই জন্য আসলে মানে ম্যানুয়াল ছিল তো এত বেশি, এই কারণে আসলে এত বড় বড় জায়গা লাগতো আর কি 1 জিবির জন্য। তথ্য ধারণ ক্ষমতার কারণে হার্ড ডিস্ক অত্যন্ত জনপ্রিয়। তথ্য ধারণ ক্ষমতার কারণে, অর্থাৎ হার্ড ডিস্কে অনেক বেশি তথ্য রাখা যায়। হার্ড ডিস্কে অনেক বেশি তথ্য রাখা যায় কম খরচে। হার্ড ডিস্ক বানানোর কস্টিং অনেক কম, রাদার দ্যান এসএসডি কার্ড অথবা অন্যান্য যে ডিভাইস গুলো আছে তার তুলনায় হার্ড ডিস্কের কস্টিং অনেক কম হয়, ঠিক আছে। আচ্ছা, এটি 2 ধরনের হয়ে থাকে, একটি কম্পিউটারের সাথে স্থায়ীভাবে সংযুক্ত অবস্থায় থাকে, অন্যটি আলাদাভাবে থাকে। একে এক্সটার্নাল হার্ড ডিস্কও বলা হয়ে থাকে। এটি ইউএসবি পোর্টের মাধ্যমে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথে কি সংযোগ দিয়ে কাজ করা যায়। ফলে বিপুল পরিমাণ তথ্য এক স্থান থেকে অন্য স্থানে নিতে এখন আর সম্পূর্ণ কম্পিউটারটি না নিয়ে শুধুমাত্র একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক নিয়ে গেলেই হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এক্সটার্নাল হার্ড ডিস্ক, এটা কিন্তু আবার পেন ড্রাইভ না। এক্সটার্নাল হার্ড ডিস্ক টোটালি ডিফারেন্ট জিনিস। পেন ড্রাইভের যেটা সমস্যা আছে, পেন ড্রাইভে আপনি তথ্য আদান প্রদান করতে খুবই ভালো, কোনো সমস্যা নেই, বাট পেন ড্রাইভের রিডিং ক্যাপাবিলিটি অনেক কম, স্লো। এখন আপনি যদি পেন ড্রাইভের মধ্যে আপনি ছবি আছে, আপনার 500টা ছবি আছে, এখন আপনি যদি পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ওই ছবিগুলো সেভ না করে পেন ড্রাইভ থেকে দেখতে যান, আপনার একটু টাইম লাগবে, একটু ডিলে হবে,
ঠিক আছে, সরাসরি আপনার লোড হতে চাবে না, একটু ডিলে হবে। অন্যদিকে হার্ড ডিস্ক এক্সটার্নাল যেগুলা, ওইগুলো নর্মাল হার্ড ডিস্কের মতোই কাজ করে, অর্থাৎ ওইটাতে যদি আপনি কম্পিউটারে প্লাগ ইন করে আপনি যখন ইউজ করবেন তখন আপনার মনে হবে না যে আপনি আসলে অন্য একটা ডিভাইস থেকে ইনফরমেশন নিয়ে দেখতেছেন। ও দ্যাট হার্ড ডিস্ক অ্যাক্ট লাইক ও কম্পিউটারের একটা হার্ড ডিস্ক, অনলি ডিফারেন্স ইজ ও পোর্টেবল, ওকে আপনি একটা পোর্ট দিয়ে আবার খুলে আরেকটা কম্পিউটারও লাগাইতে পারবেন। এবং এই হার্ড ডিস্কের জন্য আলাদা মানে কেস থাকে, এরকম এরকম বেশ বড় একটা কেস থাকে, কেসের সাথে পাওয়ারিং সাব সিস্টেম থাকে হার্ড ডিস্কের নিজস্ব, মাঝখানে হার্ড ডিস্ক থাকে, আরো একটা দুইটা কন্ট্রোলার থাকে। ঠিক আছে, আমি আমি ছোটবেলায় একবার ইউজ করছিলাম, আরো একটা দুইটা কন্ট্রোলার থাকে হচ্ছে গিয়ে। তো এটা দিয়ে আসলে আলাদাভাবে আপনি মানে ওর পাওয়ার সিস্টেম আলাদা, এমন না যে কম্পিউটারে পাওয়ারে চলতেছে। যে পেন ড্রাইভ, যেমন পেন ড্রাইভ কি জাস্ট কম্পিউটারের থেকে পাওয়ার নিয়ে কিন্তু চলতেছে, হার্ড ডিস্ক গুলো ওরকম না, কম্পিউটার থেকে ইয়েস ওই তারের মাধ্যমে পাওয়ার তো আসতেছে, বাট ওর নিজস্ব মেকানিজম সিস্টেম আছে। সো এই কারণে যেটা হয়, যখন আপনি এক্সটার্নাল হার্ড ডিস্ক কানেক্ট করেন, ও অ্যাক্ট লাইক এ নর্মাল হার্ড ডিস্ক, পেন ড্রাইভের মতো কিন্তু অ্যাক্ট করে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন এক্সটার্নাল হার্ড ডিস্ক আর পেন ড্রাইভ কিন্তু সেম না। ঠিক আছে, হার্ড ডিস্ক নিয়ে আসলে এই কথাবার্তা গুলোই ছিল। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আসলে সলিড এসএসডি স্টেট ড্রাইভ বা এসএসডি নিয়ে কথাবার্তা বলবো, যেটা আসলে বর্তমান সময়ে বা আধুনিক সময়ে আসছে। তো তার আগে হার্ড ডিস্ক নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই সবাই হার্ড ডিস্কে সবকিছু বুঝতে পেরেছি। যেসব বাবুরা একদম শুরু থেকে ক্লাস করছি তারা শুধু পোলটাতে অংশগ্রহণ করেন। এই যেসব দুষ্টু বাবুরা লাস্ট 2 মিনিটে আসছেন, আপনারা তো হার্ড ডিস্কে কিছু বুঝেন না, এটা আমি জানি। আপনারা বাদে যারা আসলে শুরু থেকে ক্লাস করছেন তারা একটু আমাকে বলে দেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর আপনারা তো বাবা কি করবেন, আপনারা ক্লাসটা শেষ হলে আবার রেকর্ডিংটা দেখে নিন, ঠিক আছে? আর ক্লাসে লেট করে আসেন না বাবা, হ্যাঁ, আপনাদের ভালোর জন্যই বলি। ক্লাসে লেট করে আসলে আপনাদেরই লস, পড়া বুঝতে পারবেন না। ওকে, সবাই একটু পোল দিচ্ছে, দেখেন। ওকে, সো মোটামুটি 82% মানুষজন বুঝতে পেরেছেন, গ্রেট। চলেন আমরা তাহলে পরের টপিকে চলে যাই। এটা আসলে মানে জাস্ট আমি অনেস্টলি বলি, এখানে যে আসলে অনেক বুঝে আপনি অনেক কিছু বুঝে টুঝে ফেলবেন এরকম কোনো ব্যাপার না। আপনাকে জাস্ট কয়েকটা পার্টিকুলার ইনফরমেশন মনে রাখতে হবে, এন্ড বাকি জিনিসগুলো আসলে জাস্ট আপনি রিডিং করলেই পারবেন। ঠিক আছে, আর যেগুলো মনে রাখতে হবে ওগুলো আমি মার্ক করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, কোনগুলো থেকে এমসিকিউ আসবে, যেমন এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, এই গেল। ওকে, এবার আসেন সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি কি। তো দেখেন, তোমাদের মধ্যে যারা অতি সম্প্রতি কম্পিউটার কিনেছো অথবা সম্প্রতিকালে কোনো কম্পিউটার ব্যবহার করেছো, তারা সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি সম্পর্কে জেনে থাকবে। এসএসডি হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস যা কম্পিউটার এবং ল্যাপটপে ব্যবহৃত হয়। এটি প্রচলিত হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক ড্রাইভ এইচডিডি থেকে ভিন্ন। এটিতে কোনো চলমান অংশ থাকে না, ফলে এটি আরো দ্রুত, আরো অধিক টেকসই হয়। এটা আসলে অনেক দ্রুত এবং আরো অনেক টেকসই হয়। এটি ডেটা সংরক্ষণ করতে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, যা ফাইল এবং অ্যাপ্লিকেশনে দ্রুত অ্যাক্সেসের সুযোগ দেয়। এটা কি মেমোরি ব্যবহার করে? এটা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে। পরীক্ষায় যদি আসে যে এসএসডি আসলে কোন টাইপের মেমোরি ব্যবহার করে, আপনি বলবেন এসএসডি আসলে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, যা ফাইল এবং অ্যাপ্লিকেশন দ্রুত অ্যাক্সেস করতে সুযোগ দেয়। উল্লেখিত ফ্ল্যাশ মেমোরি হলো একটি ইলেকট্রনিক নন ভোলাটাইল স্টোরেজ, যাতে বৈদ্যুতিকভাবে মুছে ফেলা এবং পুনরায় প্রোগ্রাম করা বা ডেটা সংরক্ষণ করা যায়। সাধারণত এসএসডি ব্যবহার করে কম্পিউটার চালু করার সময় কমিয়ে এবং সফটওয়্যারে লোড করার গতি বাড়িয়ে সিস্টেমের কর্মক্ষমতা উন্নত করা হয়। ওকে, সো আমরা একটু এসএসডি নিয়ে পড়ার চেষ্টা করি। সো প্রথমে কি বলতেছে,
প্রথমে বলতেছে যে দেখেন আপনারা যারা সাম্প্রতিক সময়ে কম্পিউটার কিনেছেন তারা আসলে এই এসএসডি ডিভাইসটা সম্পর্কে পরিচিত। এটাও এক ধরনের মেমোরি ডিভাইস, হার্ড ডিস্কের মতোই, তবে এটার দাম একটু বেশি হয়। এই কারণে অনেকে যেটা করে সেটা হচ্ছে কম্পিউটারে দুইটা ডিভাইস লাগায়, একটা হচ্ছে এসএসডি লাগায় কম 512 জিবি বা মানে ছোট জিবি 1 জিবি 2 জিবি 3 জিবি এরকম একটা এসএসডি লাগায়, আর অন্যদিকে একটা হার্ড ডিস্ক লাগায়। এখন এই যে ছোট অল্প করে ধরেন 50 জিবির একটা এসএসডি লাগাইছে, 2-3 জিবি না, ধরেন 50 জিবির একটা এসএসডি লাগায়। এখন এই 50 জিবির এসএসডি লাগায় কি হয়, 50 জিবির এসএসডি লাগায় এর মধ্যে ও যে প্রোগ্রাম সফটওয়্যার গুলা থাকে, ঠিক আছে, বা কম্পিউটার যে সফটওয়্যার গুলা থাকে এগুলাকে স্টোর করে। এগুলাকে স্টোর করার ফলে যেটা হয় কম্পিউটারের গতি বেড়ে যায়। কারণ হচ্ছে কি তখন আর হার্ড ডিস্ক থেকে কম্পিউটারকে নেওয়া লাগে না, ওই সফটওয়্যার গুলা হার্ড ডিস্ক থেকে রান না করে এসএসডি ড্রাইভটা থেকে রান করে। এবং এসএসডির কি প্লাস পয়েন্ট হচ্ছে ওর পাওয়ার বেশি, ওর হচ্ছে দ্রুত কার্যক্ষমতা বেশি, মানে ও খুব দ্রুত কাজ করতে পারে, ও দ্রুত খুব তথ্য গ্রহণ করতে পারে, তথ্যকে রিরাইট করতে পারে, তথ্যকে কম্পিউটারকে দিতে পারে, ঠিক আছে। সেই কথাগুলোই বলছে আসলে এখানে। এটা কি এইচডিডি থেকে ভিন্ন? ভিন্ন কারণ কি? তার কারণ হচ্ছে কি এইচডিডি তে যেটা হয় ঘুরে 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 একটা ইনফরমেশন আসে, ঠিক আছে। আপনার ইনফরমেশন পাওয়ার জন্য অনেকবার ঘুরতে হয় জিনিসটাকে, খুবই দ্রুত ঘুরে আর কি, খুব স্পিনে ঘুরে, বাট ওকে ঘুরতে হয়, ঘুরে ঘুরে ওকে ইনফরমেশন পাইতে হয়, ম্যানুয়ালি রাইট করা। আপনি চাইলে মানে ঝামেলা আছে ইয়া করতে গেলে। বাট এইচডিডি এসএসডি তে যেটা হচ্ছে, এসএসডি তে আমরা কি ইউজ করতেছি, ফ্ল্যাশ মেমোরি সিস্টেম ইউজ করতেছি। এখন ফ্ল্যাশ মেমোরি সিস্টেমটা আসলে কি? ফ্ল্যাশ মেমোরি হলো একটি ইলেকট্রনিক নন ভোলাটাইল উচ্চারণ হবে, ঠিক আছে। আচ্ছা, নন ভোলাটাইল স্টোরেজ, যাতে বৈদ্যুতিক ভাবে মুছে ফেলা এবং যাতে ডেটা বৈদ্যুতিক ভাবে মুছে ফেলা পুনরায় প্রোগ্রাম করা বা ডেটা সংরক্ষণ করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অনেকটা চিপের মতো, যেমন মেমোরি কার্ডে যেরকম ছিল না, খুব অল্প জায়গায় অনেক তথ্য থাকতো, ঠিক ওই একই প্রসেস ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সার্কিট আছে, সার্কিটের মধ্যে দিয়ে আপনি তথ্যগুলোকে স্টোর করেন এবং ওই সার্কিট আপনি চাইলে রিরাইট করতে পারেন, আপনি খুব ইজিলি এটাকে তথ্য মুছে ফেলতে পারেন, খুব ইজিলি নতুন তথ্য অ্যাড করতে পারেন এবং খুব ইজিলি এখান থেকে তথ্য নিতে পারেন, কারণ এটা হচ্ছে কারেন্টের মধ্যে দিয়ে কাজ করতেছে। টোটাল সিস্টেমটা হচ্ছে বৈদ্যুতিক ভাবে কাজ করতেছে, যেহেতু বৈদ্যুতিক ভাবে কাজ করছে কারেন্টের গতি অনেক বেশি। সো কারেন্টের গতি যেহেতু বেশি, এটার আসলে পাওয়ার ওভারঅল অনেক বেশি হয়ে থাকে রাদার দ্যান এসএসডি এইচডিডি, যেখানে আসলে ঘুরে 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 ওই ইনফরমেশন গুলো দেয়। সাধারণত এসএসডি ব্যবহার করে কম্পিউটার চালু করার সময় কমিয়ে আনা যায়। কেন কমিয়ে আনা যায়? বিকজ আমার যত সফটওয়্যার গুলো আছে, প্রোগ্রামিং সফটওয়্যার গুলো যেগুলো আছে, বা আমার কম্পিউটারে যে প্রোগ্রাম গুলো আছে, যে ফাইল গুলো আমার কম্পিউটার চালু করতে লাগবে, ওই ফাইল গুলোকে আমি রেখে দিচ্ছি কোথায়? এসএসডির মধ্যে, ঠিক আছে। তাহলে যে সুবিধাটা হচ্ছে, ওই এসএসডি থেকে তো খুব দ্রুত আমার কম্পিউটার চালু হয়ে যেতে পারছে। নর্মালি যেটা হয় যে কম্পিউটার সুইচ টিপাবে অনেক টাইম লাগে না চালু হতে অনেকের কম্পিউটার, আবার অনেকে কম্পিউটার দেখবেন একদম সুইচ টিপার সাথে সাথে চালু হয়ে যাচ্ছে। এই পার্থক্যটা কেন হয়? কেউ একজন এসএসডি ইউজ করছে, আবার কেউ কি করছে এই হার্ড ড্রাইভ ইউজ করছে। হার্ড ড্রাইভে কি হয়, ওটা ঘুরে 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 ইনফরমেশন আসতে অনেক টাইম লেগে যায়, এসএসডি তে জাস্ট বিদ্যুতের মধ্যে দিয়ে ওটা ডিরেক্টলি ইনফরমেশনটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, সেই গেল ব্যাপার স্যাপার। এসএসডি তে কোনো স্পিনিং ডিস্ক নাই, ওই যে যেটা বললাম যে ঘুরার কোনো আসলে ব্যবস্থা নাই। এটা পরীক্ষা আসতে পারে যে এসএসডি তে কি নাই, স্পিনিং ডিস্ক। কি নাই? স্পিনিং ডিস্ক। স্পিনিং ডিস্ক মানে কি, যে ডিস্কটা ঘুরে, ঠিক আছে, যে ডিস্কটা আসলে ঘুরে। তাই এটি কোনো শব্দ উৎপাদন করে না এবং হার্ড ডিস্কের চেয়ে কম তাপ উৎপন্ন করে। আরেকটা ব্যাপার আছে, যেমন ঘুরলে ঘর্ষণ হয় না। কোনো কিছু যদি আপনি সারাদিন হাত ঘষেন এভাবে, কি হবে? আপনি যদি হাতে পরে একটা হাত দিয়ে এভাবে ঘোরাতেন, কি হবে? ঘর্ষণ হবে না? ঘর্ষণ থেকে তাপ উৎপাদন হবে না? তাপ উৎপাদন হবে। সো এই জিরোতে যেটা হয়, শব্দ হয়, ডেফিনেটলি শব্দ উৎপন্ন করে না এবং হার্ড ডিস্কের চেয়ে কম তাপ উৎপাদন করে। সেটা শব্দ উৎপাদন করে না, আবার তাপ উৎপাদন করে না। হার্ড ডিস্ক কিন্তু শব্দ উৎপাদন করে। মানে এটা হচ্ছে একদম মেমোরি কার্ডই, বাট মেমোরি কার্ডের বড় ভাই উইথ মোর পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, সেটি ব্যবহার ক্ষমতা যেমন শক এবং ড্রপ হিসাবে আরো বেশি প্রতিরোধী। আচ্ছা, সো এটি বাহ্যিকভাবে এটি বাহ্যিক ক্ষতি যেমন শক এবং ড্রপ হিসাবে আরো বেশি প্রতিরোধী। আচ্ছা, শক বলতে আসলে বিদ্যুতের শক, এবং ড্রপ বলতে আপনি যদি পড়ে যায়, হার্ড ডিস্ক যদি পড়ে যায় হাত থেকে, নষ্ট হয়ে যায় অনেক সময়, বুঝছেন। যেহেতু ডিস্ক থাকে ভিতরে, ডিস্ক গুলো ভেঙে যায়, ডিস্ক গুলো অনেক সময় ভেঙে যায়। এই কারণে হার্ড ডিস্ক একটা সমস্যা আছে। হার্ড ডিস্ক দেখবেন আপনি বলে যে ফেলার জন্য কোনোভাবে যেন হার্ড ডিস্ক না পড়ে, এবং এটা খুব সেন্সিটিভলি আসলে এটাকে মেনটেন করা হয়, হার্ড ডিস্ক যেন কোনোভাবে পড়ে না যায়। কারণ হার্ড ডিস্ক পড়ে গেলে এখানে কি হইতে পারে, এখানে কিন্তু আপনার এই যে ভেঙে যেতে পারে ডিস্ক গুলো, বা ডিস্ক গুলো হচ্ছে আপনার একটু সরে যেতে পারে, একটু সরে গেলে আর কাজ করবে না, ঠিক আছে। বাট অন্যদিকে এটার কি, এটা আসলে যেহেতু মেমোরি কার্ডের মতো সিস্টেম, সেটা ড্রপ প্রতিরোধী, মানে ড্রপ করলে আসলে সমস্যা নেই। বিভিন্ন আকার ও ক্ষমতারও এসএসডি বাজারে পাওয়া যায়। সামগ্রিকভাবে এসএসডি
এসএসডি গতি, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার জন্য পছন্দ করা হয়। তাহলে আপনাকে পরীক্ষা যদি প্রশ্ন করা হয় সামগ্রিকভাবে কোন ধরনের ডিভাইস নির্ভরযোগ্যতা এবং দক্ষতার জন্য পছন্দ করা হয়, আপনি কি বলবেন? আপনি সুন্দর মতো বলে দিবেন এসএসডি। আপনি সুন্দর মতো বলে দিবেন এসএসডি। এটা কিন্তু এমসিকিউ তে চলে আসছে। আপনি পরীক্ষা খাতায় যেয়ে দেখবেন ওমা এটা এমসিকিউ তে চলে আসছে, জাকির ভাই বলছিল। ঠিক আছে? আচ্ছা, সেই গেল হচ্ছে আমাদের এসএসডি এর ব্যাপার স্যাপার। সো এসএসডি নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে, আচ্ছা কোশ্চেন তো করতে হবে না, আপনারা সবাই আমাকে একটু জানান যে এসএসডি টপিকটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। সবাই একটু আমাকে কষ্ট করে জানান যে এসএসডি টপিকটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি 78 মানে 80% মানুষজনকে বোঝাতে পেরেছি। যাদের আসলে কোশ্চেন আছে এগেন আপনারা চাইলে টিচার টুকে ইনবক্স করতে পারেন, যেহেতু আসলে কমেন্ট সেকশনটা বন্ধ আছে। আপনাদের সরাসরি প্রশ্ন তো আমি নিতে পারছি না, তো আপনাদের যদি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা টিচার টুকে ইনবক্স করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আসেন ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি কার্ড। এখন ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি কার্ড একই জিনিস, কাছাকাছি। যারা কম্পিউটার ব্যবহার করে তাদের কম্পিউটারে অনেক তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নিতে হয়। সেটা সবচেয়ে সহজ করা যায় নেটওয়ার্কিং ব্যবহার করে। যেখানে নেটওয়ার্ক নাই সেখানে তথ্য নিতে হলে কোন এক ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয়। এখন প্রথমে বলতেছে যে কি নেটওয়ার্কিং ব্যবহার করে, তার মানে ইন্টারনেট। আসলে মানে বেসিক্যালি আপনি কাউকে কোনো কিছু পাঠাবেন, এখন ধরেন একটা ফাইল পাঠাবেন, আপনি চাইলে ইমেল করে দিতে পারেন, সিম্পল হিসাব। আপনার কোন স্টোরেজ ডিভাইস লাগতেছে না, ইমেল করে দিতে পারবেন। বাট কোথাও যদি নেটওয়ার্ক না থাকে সেটা বলতেছে যে প্রাইমারিলি নেটওয়ার্ক হচ্ছে বেস্ট অপশন। অ্যাগ্রি যে হ্যাঁ ভাই নেটওয়ার্কের মাধ্যমে তুমি পাঠাতে পারবা। বাট কোনো কারণে যদি কোথাও নেটওয়ার্ক না থাকে, বা নেটওয়ার্কের অল্টারনেটিভ কি হইতে পারে? নেটওয়ার্কের অল্টারনেটিভ হইতে পারে এক ধরনের স্টোরেজ ডিভাইস। সেই যে স্টোরেজ ডিভাইসটি সবচেয়ে সহজে বহন করা যায়। কারণ আপনাকে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে এমন একটা ডিভাইস আপনাকে চুজ করতে হবে যেটা কি ইজি টু ক্যারি, ঠিক আছে, সহজে বহন করা যায়। সেটার নাম হলো পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ। এটাকে পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ দুইটাই বলে। নাম শুনে বুঝতে পারছে এটি পেন বা কলমের মতো ছোট এবং পকেটে করে নেওয়া যায়। 2020 সালের দিকে যখন এগুলো বাজারে আসে তখন 32 মেগাবাইট তথ্য ধারণ করতে পারত। 2000 সালে যখন বাজারে আসছে তখন কত বিট ধারণ করতে পারতো? 32 মেগাবাইট। আচ্ছা, অনেকে যে মেগাবাইট গিগাবাইট এগুলো নিয়ে একটু অবাক হইতে পারেন বা একটু অবাক ভয় পাইতে পারেন, জিনিসগুলো আসলে কি? এগুলো হচ্ছে একক, তথ্যের একক। ঠিক আছে, যেমন ধরেন চালের একক কি? কেজি বা গ্রাম, তাই না? আচ্ছা, এখন ধরেন এরকম যেমন আছে, যেমন 1000 গ্রামে 1 কেজি, এরকম আছে না? আবার ধরেন 100 কেজিতে 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন। ঠিক আছে, এরকম আছে না? একক এবং এককের মধ্যে সম্পর্ক আছে। সেই যে মেগাবাইট গিগাবাইট সিমিলার জিনিস, একক এবং এদের মধ্যে সম্পর্ক আছে। বেসিক্যালি বাইট হচ্ছে একক, বেসিক্যালি বাইট হচ্ছে মূল এককটা। ঠিক আছে, এর আগে মেগা গিগা অনেক কিছুই বসবে। ঠিক আছে, বেসড অন দা মানে কতটুকু আসলে ইনফরমেশন ওখানে ছিল। এখন তখন 32 মেগাবাইট তথ্য ধারণ করতে পারতো, এখন 1 টেরাবাইট পেন ড্রাইভ সহজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা মেগাবাইট গিগাবাইট তারপরে কিন্তু টেরাবাইট। আচ্ছা, মূল্য আগের তুলনায় এখন হাতের নাগালে। এটি সিডি ডিভিডির তুলনায় টেকসই বেশি দিন, তাই ব্যবহারকারীদের কাছে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইনের পেন ড্রাইভ বাজারে পাওয়া যায়। আচ্ছা, তো এটা সিডি আর ডিভিডির তুলনায় আসলে কি বেশি আপনার কনভিনিয়েন্ট? কজ সিডিতে যেটা সমস্যা, সিডি হচ্ছে নষ্ট হয়ে যায়, সিডি নষ্ট হয়ে যায়। সিডিতে যে ডিস্ক ঘুরে ঘুরে ইনফরমেশন স্টোর করা হয়, তো সিডিতে ইনফরমেশন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ ছাড়াও বর্তমানে তথ্য সংরক্ষণের জন্য এক ধরনের মাইক্রোচিপ সংযুক্ত কার্ড ব্যবহার করা হয়। এগুলোর নাম মেমোরি কার্ড। এগুলোর নাম কি? মেমোরি কার্ড। তাহলে মেমোরি কার্ড কি? মাইক্রোচিপ সংযুক্ত স্টোরেজ ডিভাইস।
মেমোরি কার্ড কি? মেমোরি কার্ড হচ্ছে মাইক্রোচিপ সংযুক্ত স্টোরেজ ডিভাইস। ঠিক আছে? আচ্ছা, মেমোরি কার্ডে অনেক তথ্য সংরক্ষণ করা যায়, তবে এটি সরাসরি সংযোগ দেওয়া যায় না, এর জন্য নির্ধারিত স্লটের প্রয়োজন হয়। তার মানে আপনি চাইলে কি সরাসরি মেমোরি কার্ড লাগাই ফেলতে পারবেন? কোথাও না। আপনার কি কম্পিউটারও বলেন আর আপনার মোবাইল বলেন, এর মধ্যে যদি মেমোরি কার্ডের স্লট না থাকে, যেমন অ্যাপেলের ফোনে মেমোরি কার্ডের স্লট নাই, আপনি লাগাইতে পারবেন মেমোরি কার্ড? হ্যাঁ, লাগাতে পারবেন না। তাহলে অবশ্যই আপনি যে ডিভাইসে মেমোরি কার্ড লাগাইতে চাচ্ছেন সেই ডিভাইসে ওই মেমোরি কার্ডের কি থাকা লাগবে? স্লট থাকা লাগবে। আবার আপনি যদি ফোনে ক্যামেরার মেমোরি কার্ড ইনস্টল করতে চান, পারবেন না, ক্যামেরার মেমোরি কার্ড বড় হয়। আবার আপনি যদি ক্যামেরাতে ফোনের মেমোরি কার্ড ইনস্টল করতে চান, পারবেন না, কারণ ফোনের মেমোরি কার্ড ছোট হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই স্লটে বসাইতে হবে। এর জন্য নির্ধারিত স্লট প্রয়োজন, অথবা কার্ড রিডার ব্যবহার করতে হয়, অথবা চাইলে এক্সেপশনাল হচ্ছে কার্ড রিডার ব্যবহার করতে পারবেন। তো কার্ড রিডার কি? কার্ড রিডার হচ্ছে, দেখায় আপনাদের, দেখাই, তাহলে আপনাদের জীবন সহজ হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে কার্ড রিডার। এটা হচ্ছে কার্ড রিডার। ঠিক আছে? তো কার্ড রিডার কি হয়? কার্ড রিডার ধরেন আপনার কম্পিউটারে মেমোরি কার্ড বসানোর স্লট নাই। ঠিক আছে? আপনি মেমোরি কার্ডটাকে ঢুকাবেন কিভাবে? এটা হচ্ছে মেমোরি কার্ড। ঠিক আছে, যে মাইক্রো এসডি কার্ড। এখন তখন এটা কি কাজ করে? এটা ওই পেন ড্রাইভের মতো মেমোরি কার্ডকে কনভার্ট করে দেয়। তা আপনার মোবাইলে যেহেতু নাই, বা আপনার হচ্ছে পিসিতে যেহেতু মেমোরি কার্ড ঢুকানোর জায়গা নাই, আপনি আরেকটা এক্সটেনশন অ্যাড করেন, এর মধ্যে আপনি আপনার মেমোরি কার্ডটা ঢুকান, আর এর সাথে আসলে টাইপ সি বা ইউএসবি সি পোর্ট গুলা থাকে, মানে ইউএসবি বি আর সি পোর্ট তো আসলে সব কম্পিউটার সব ডিভাইসে থাকে। তো এই কারণে বলা হচ্ছে যে কার্ড রিডারও ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? তাহলে কার্ড রিডার আসলে কি? কার্ড রিডার আসলে এরকম একটা ডিভাইস, যে আসলে কি করে, যার মধ্যে আসলে আপনি মেমোরি কার্ডটা ঢুকান, একটা কানেক্টর হিসেবে কাজ করে আর কি, তারের মতো, বাট ইয়া ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, মানে ডিফারেন্ট স্ট্রাকচার আসলে। এর জন্য নির্ধারিত স্লট প্রয়োজন হয়, অথবা কার্ড রিডার ব্যবহার করা হয়। মেমোরি কার্ড নানা আকৃতি ও বিভিন্ন ক্ষমতার হতে পারে, অর্থাৎ মেমোরি কার্ডের সাইজ আবার অনেক রকম হতে পারে। একদম ছোট কুটি মেমোরি কার্ড হতে পারে, তার থেকে একটু বড় মেমোরি কার্ড হতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আবার ধারণ ক্ষমতারও হতে পারে। আমি বলছি যে আপনার 2 GB বলেন, 8, 16, 32, এভাবে 64, 128 এভাবে কিন্তু হইতে পারে। তোমাদের অত্যন্ত প্রিয় MP3 বা MP4 প্লেয়ার এবং গেম খেলার যন্ত্রগুলো ছাড়াও সকল ধরনের ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন বা স্মার্টফোনে এগুলো ব্যাপকভাবে ব্যবহার লক্ষ্য করা যায়। আচ্ছা, এখন এই যে MP3 আর MP4, এই জিনিসটা কি আসলে দেখাচ্ছি, জানি না MP3 আসলে দেখা যাবে কিনা। আচ্ছা, তো MP3 গুলো আসলে এরকম, রেডিওর মতো, বাট রেডিও আসলে না। এই যে এটা এরকম থাকতো, মোবাইলের মতো, বাট মোবাইল ছিল না। ঠিক আছে? এইটা দিয়ে শুধু গান শোনা যেত। সব মানে ধরেন, মানে কি আর বলবো ছোটবেলার কথা। আমি যখন ছোট ছিলাম তখন MP3 ছিল। তো তখন মোবাইলে আসলে গান শোনা যেত না, মোবাইলে শুধু কথা বলা যেত। ইয়েস ভাই, আমি আমার ক্লাস 2, 3 কথা বলতেছি। মোবাইলে শুধু কথা বলা যেত। ঠিক আছে? এখন গান শুনবে কোথায় মানুষ? ক্যাসেট নিয়ে তো আর ঘুরে না। তখন মানুষ আলাদা একটা ডিভাইস রাখতো সাথে, শুধু গান শোনার জন্য। কি অবস্থা হয় বুঝছেন? হ্যাঁ, মানে প্রযুক্তি আজকে আমাদেরকে কোথায় নিয়ে গেছে। চাইলে এখন মোবাইলে গান লিখে বানায় ফেলে গান সুর করে ফেসবুকে ছেড়ে দিতে পারতেছি, ইউটিউবে ছেড়ে দিতে পারতেছি। আর আমার ছোটবেলাতে, আমি যখন ক্লাস 1, 2 তে পড়তাম, আমার মনে আছে তখন কি হইতো, আমার একটা MP3 প্লেয়ার ছিল, কারণ মোবাইলে গান শোনাটা মানে, মোবাইলে আবার গান শোনা যায়, মোবাইলে গানও শোনা যেত না। তা আলাদা একটা ডিভাইস কেনা লাগতো। ডিভাইসটা দেখতে ঠিক এরকম হইতো, এটার কাজ হচ্ছে একমাত্র গান বাজানো। তো এর মধ্যে একটা মেমোরি কার্ড ঢুকানো থাকতো। হ্যাঁ, এই মাঝখানে প্লে করলে গান বাজতো, আর সামনে আর পিছে দিয়ে আপনি গান আগে পিছে করতে পারতেন, এবং কি করতে পারতেন, আর অডিও ভলিউম আর আপনার বাড়াইতে কমাইতে পারতেন। ঠিক আছে?
আচ্ছা, সো MP3 MP4 প্লেয়ার এবং গেমস খেলা যন্ত্রগুলো ছাড়াও সকল ধরনের যন্ত্র ক্যামেরা সবগুলোতে লাগতো। তো এই MP3 MP4 প্লেয়ারেও কিন্তু আসলে সেম জিনিসই লাগতো, ঠিক আছে। আচ্ছা, কি একটা অবস্থা তাই না, যে গান শোনার জন্য আলাদা করে একটা ডিভাইসই লাগতেছে। হ্যাঁ, কি আর এখন আমরা কোথায় চলে আসছি, মানে ক্যামেরাও মানুষজন এখন আর কয়েকদিন পর হয়তো ইউজ করবে না, তাই না? মানে খুব ভালো ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরা ছাড়া আসলে মানুষজন এখন কিন্তু নর্মাল ডিজিটাল ক্যামেরা কেউ ইউজ করে না, করে না। তখন আমরা কি করতাম, পিকনিকে যাইতাম, এক হাতে ফোন, আর এক হাতে ক্যামেরা, আর এক হাতে MP3 প্লেয়ার, কানে আবার হেডফোন দেয় MP3 থেকে বের হওয়া, সে বিশাল ব্যাপার স্যাপার। আর এখন কি একটা মোবাইল হলেই সবকিছু হয়ে যাচ্ছে না। আচ্ছা, তারপরে আসেন, ও তো এগুলো ছিল হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস, ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস। এরপর আমরা মাদারবোর্ড নিয়ে পড়বো, মাদারবোর্ডের জিনিসটা খুবই মজার, ঠিক আছে। এরপর আমরা মাদারবোর্ড নিয়ে পড়বো। সো মাদারবোর্ডে পড়ার আগে আগের যে টপিকটা আমরা পড়ালাম, এটা সবাই বুঝতে পারছি? সবাই একটু পোলের মাধ্যমে আমাকে জানাই দেন, পোল চলে যাবে কিছুক্ষণের মধ্যে। সবাই একটু দ্রুত দ্রুত পোলটা দিয়ে দিব সাথে সাথে, পাওয়ার সাথে সাথে। ওকে, সেটা মোটামুটি সবাই বুঝতে পেরেছে। তাহলে চলেন আমরা এবার আসি মাদারবোর্ডে। এখন মাদার মানে কি? মা, রাইট, একদম সেন্ট্রাল। আমাদের জীবনে আসলে আম্মুর যে ভূমিকা, সে কি করে আসলে সবকিছুকে গুছায় রাখে না। হ্যাঁ, আম্মু ছাড়া আসলে আমরা চলতে পারবো? ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, রাইট? তা আমাদের জীবনে আম্মুর যেমন ভূমিকা, যে আম্মু আমাদের সবকিছু গুছায় রাখে, সবকিছু, সবাই বাসা সবাই কার কথা শোনে? আম্মুর কথা শোনে, তাই না? আব্বু কি আম্মুর কথা শোনে, তো সবাই আসলে বাসায় কি আম্মুর কথা শোনে। তা আম্মুর একটা রোল আছে না, যে একদম সবকিছুকে সে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তার থ্রুতেই সবকিছু যায়। মানে আমি ছোটবেলায় ধরেন পিকনিকে যাবো, আব্বু কাছে যে বলছে আব্বু পিকনিকে যাবো, তারপর বলছে ধরেন 500 টাকা দাও, আব্বু বলছে যে এই নাও 500 টাকা, টাকা তো দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, কিন্তু আম্মুর কাছ থেকে শোনো যে আগে যাইতে পারবা কিনা, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম না, নর্মালি থাকে বাসাতে অনেক সময়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেম। এই মাদারবোর্ড কম্পিউটারের ক্ষেত্রে সেম, আমাদের ফ্যামিলিতে বা আমাদের জীবনে আম্মুরা যেরকম সবকিছু গুছায় রাখে, সবকিছু পারমিশন দেয়, সবকিছুকে নিয়ন্ত্রণ করে, মাদারবোর্ড হচ্ছে সে আসলে সব কম্পিউটার সমস্ত ডিভাইসকে নিয়ন্ত্রণ করে, সবাইকে জায়গা দেয়, সবার আসলে থাকার ব্যবস্থা করে, ঠিক আছে। আচ্ছা, তো মাদারবোর্ড তোমাদের অত্যন্ত পরিচিত একটা শব্দ, ইতিমধ্যে মাদারবোর্ডের ছবিও তোমরা দেখে ফেলেছ। তবু মাদারবোর্ড সম্পর্কে আরো জানা প্রয়োজন। যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রে তোমাদের যদি খুলে দেখানো হয়, তাহলে একটা বোর্ড সবার নজরে পড়বে। এই বোর্ডটি আসলে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড, এইটা বোর্ডটা আসলে একটা প্রিন্টেড সার্কিট বোর্ড। এই বোর্ডের প্রায় সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া থাকে। তাহলে এই বোর্ডটা এরকম কি থাকবে, এরকম একটা বোর্ড থাকবে। এটা হচ্ছে একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, মানে এটা হচ্ছে আপনার পিভিসির পরে প্রিন্ট করে আর কি, সার্কিট দিয়ে আর কি, ঠিক আছে। সব ভিতরে ভিতরে শুধু তার আর তার, ওটা আমরা দেখতে পাচ্ছি না, কাজ উপরে একটা লেয়ার দেওয়া আছে, এবং এই তারটা হচ্ছে আপনার ঝালাই করা আর কি, ঠিক আছে। মানে একদম এমন না যে তার বসাইছে, সূক্ষ্ম সূক্ষ্ম আর কি আপনার তারগুলা বসানো। সো মানে সার্কিট গুলাকে আসলে, তো তো এত সূক্ষ্ম, ওটাকে আসলে প্রিন্ট করতে হয়, ওটাকে আসলে মানে বাইরে থেকে তার নিয়ে বসাতে পারবে এরকম করার সুযোগ নেই, তারই আসলে প্রিন্ট করে ওখানে। তো এই বোর্ড প্রায় সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দিয়ে থাকে। এই বোর্ডের যন্ত্রাংশগুলোর মধ্যে অন্তঃসংযোগ ছাড়াও বিদ্যুৎ প্রবাহ বজায় রাখা এই ধরনের বোর্ডের আবিষ্কার বজায় রাখে। এই ধরনের বোর্ড আবিষ্কার হওয়ার পূর্বে তার দিয়ে যন্ত্রাংশগুলোকে সংযোগ দেওয়ার প্রয়োজন হতো, সে এক দেখার মতো বিষয় ছিল। তাহলে কি বলা হচ্ছে, যে এর কাজ হচ্ছে সবাইকে আসলে সংযোগ দেওয়া। ধরেন আপনার কম্পিউটারে এটা একটা মাদারবোর্ড, এখন আপনি কি করবেন, এখানে ধরেন র্যাম দিবেন, এখানে রম দিবেন, এখানে ধরেন হার্ড ডিস্ক থেকে আপনি নিয়ে এসে দিবেন তথ্য, ঠিক আছে, এখানে থেকে আপনার গ্রাফিক্স কার্ড জিপিইউ অ্যাড হবে, সেরকম আর কি। এক একটা জায়গা থেকে এক একটা জিনিস আসতেছে, এসে আসলে সবাই মাদারবোর্ডে কানেক্ট করতেছে। মাদারবোর্ড আসলে একজনের থেকে আরেকজনকে ইনফরমেশন দিচ্ছে, সে কন্ট্রোল করতেছে, ঠিক আছে। মাদারবোর্ডের মাঝখানে আপনার র্যামটা থাকবে, সরি প্রসেসরটা থাকবে, ঠিক আছে, একপাশে র্যাম থাকবে, রম থাকবে, এরকম আর কি। সো সে কি করতেছে, প্রসেসর দিয়ে তার বোর্ডের থ্রুতে তার সে আসলে সবার কানেকশন গুলো, সবার ইনফরমেশন গুলোকে নিচ্ছে, সেগুলোকে প্রসেস করাচ্ছে প্রসেসরকে দিয়ে, এবং সবাইকে আবার ঠিকঠাক মতো জায়গায় পাঠাই দিয়ে তার কাজগুলো আসলে করে ফেলতেছে, ঠিক আছে। এই বোর্ডের প্রায় সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া হয়ে থাকে। তাহলে কি করা হচ্ছে, যে এই বোর্ডের মাধ্যমে আসলে সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া হয়, সেটা তো আসলে আমরা বলে ফেলেছি। আর এর আগে কি করা হতো, তার দিয়ে সংযোগ দেওয়া হতো, এবং সেটা দেখার মতো একটা বিষয় ছিল। কম্পিউটারে এই মাদারবোর্ড বা মেইন বোর্ড, সিস্টেম বোর্ড, আবার
স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে লজিক বোর্ড নামেও পরিচিত। তাহলে এর আসলে অনেকগুলো নাম আছে, যেমন ধরেন আমার নাম জাকি, আবার আমার নাম আহমেদ, হ্যাঁ, আবার আমার নাম ধরেন এরকম আর কি, আরো যদি নাম থাকতো তাহলে সেগুলো, ঠিক আছে। ঠিক তেমন ভাবে এর আসলে অনেকগুলা নামে আসলে ডাকা হয়, ঠিক আছে, কোনোটাই ভুল না, কোনোটাই এক্সট্রা ঠিক এরকম না, অনেকগুলো নামে আসলে একে ডাকা হয়ে থাকে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, যে নামেই ডাকা হোক না কেন, এটি হচ্ছে কম্পিউটারের প্রসেসরের সাথে অন্যান্য ইনপুট, মেমোরি, আউটপুট বা স্টোরেজ ডিভাইস সবগুলোকে, যন্ত্রপাতিকে সংযোগ রক্ষা করার বোর্ড, ঠিক আছে। আমি আগে যা বলে দিছি সেটাই আসলে লিখে দিছে, যে নামেই আপনি ডাকেন না কেন, এর কাজ হচ্ছে মাঝখানে প্রসেসর বসে এবং প্রসেসর সহ সমস্ত ডিভাইসকে একটা আরেকটার সাথে সে কানেক্ট করে, ঠিক আছে। আচ্ছা, একসময় মাদারবোর্ডে প্রসেসর বা সিপিইউ সকেট ছাড়াও ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, র্যাম ইত্যাদি লাগানোর স্লট বা সার্কিট অবশ্যই দেখা যেত। তবে ইদানিং মাদারবোর্ডে র্যাম ছাড়া অন্যান্য কার্ড বিল্ট ইন স্থায়ীভাবে সংযুক্ত অবস্থায় থাকে, এতে করে কম্পিউটার নির্মাণের ব্যয় অনেক কমে গেছে। তাছাড়া প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি করার কারণে অনেক যন্ত্রাংশের কাজ প্রসেসরই করে দিতে পারে। তো আগে যেটা হতো, মাদারবোর্ড আসলে অনেক কিছু থাকতো, হ্যাঁ, যেমন আপনার হচ্ছে বিভিন্ন জিনিস বলছে, যেমন ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, মানে কম্পিউটারে যে ভিডিও দেখবেন আপনি, এর জন্য একটা আলাদা কার্ড লাগতো, সাউন্ড যে কম্পিউটার প্রোভাইড করবে সেটার জন্য আলাদা একটা কার্ড লাগতো, এই সব কিছু মাদারবোর্ডে বসানো হতো। বাট বর্তমান সময় মাদারবোর্ড এত বেশি উন্নত হয়েছে যে ওর মধ্যে সবকিছু বিল্ট ইনই থাকে, আপনার এত কিছু বসানো লাগবে না। আপনি প্রসেসর বসাবেন, আপনি অন্য দিক থেকে হচ্ছে গিয়ে র্যাম বসাবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে হার্ড ডিস্কের কানেকশন দিন। এখন জাস্ট মিনিমাল যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো কানেকশন দিলে আসলে হয়ে যায়। ব্লুটুথ কার্ডও বসানো হতো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে সহায়ক চিপসেট। তো সহায়ক চিপসেট কি জিনিস, যা সিপিইউ এর সাথে অন্যান্য যন্ত্রাংশের কার্যক্রমে সমন্বয় করে। তাহলে এই সহায়ক চিপসেটটা কি? সেটা একটা চিপ যেটা আসলে কোনো একটা পার্টিকুলার কাজ করে। এই চিপের কাজ কি ছিল? অন্যান্য যা অন্যান্য যন্ত্রপাতির সাথে, কার্যক্রমের সাথে আপনার সিপিইউ কে সমন্বয় করবে। মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা ও বৈশিষ্ট্য এই চিপসেটের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার চিপসেট যত ভালো হবে, আপনার মাদারবোর্ড তত ভালো রেজাল্ট দিতে পারবে, তত ভালো সে কমিউনিকেট করতে পারবে। কারণ মাদারবোর্ডের মূল কাজ কি? কমিউনিকেট করা টু আদার ডিভাইস, ঠিক আছে। অর্থাৎ মাদারবোর্ডটি কোন ধরনের প্রসেসর ব্যবহারের উপযোগিতা এই চিপসেটের উপর নির্ভর করা হয়। অর্থাৎ আপনার যে মাদারবোর্ডটা আছে, এটা আসলে, এটা দিয়ে আপনি আসলে কোন ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন সেটা আসলে নির্ভর করতেছে কার উপর? সেটা আসলে নির্ভর করতেছে আপনার চিপসেটের উপর। ওকে, আচ্ছা, তারপরে আসেন, একটি আধুনিক মাদারবোর্ডে অন্যান্য যন্ত্রাংশের সাথে সাধারণত যা যা থাকে সেগুলো হলো মাইক্রোপ্রসেসর বা সিপিইউ সকেট, ক্লক জেনারেটর, এক্সপ্রেশন স্লট, পাওয়ার সংযোগ স্লট, র্যাম স্লট, চিপসেট, রম ইত্যাদি। আচ্ছা, এছাড়া বর্তমানে মাদারবোর্ডের সাথে ইউএসবি পোর্ট, নেটওয়ার্কিং কার্ড, পোর্ট কার্ড ইত্যাদিও সংযুক্ত অবস্থায় থাকে। সেটা জাস্ট আমরা নিজেদের মতো করে মুখস্থ করে নিব যে এই 5টা বা 7টা জিনিস থাকে, এগুলো যেগুলো আসলে পরবর্তীতে আমাদের বইয়ে আরো ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে, ডেফিনেটলি সেটা আমরা ইন ডিটেইলস আলোচনা করব পরবর্তীতে। ওকে, এখন আমাকে বলেন, আজকের কম্পিউটারগুলোর হার্ড ডিস্কের সাধারণ ধারণ ক্ষমতার পরিসর কত? 500 জিবি থেকে 8 টিবি, 20 জিবি থেকে 100 জিবি, 1 জিবি থেকে 10 জিবি, 10 জিবি থেকে আপনার 20 টিবি, ঠিক আছে। আমি পোল দিচ্ছি, আপনাদেরকে পোল দিচ্ছি, সবাই একটু আমাকে জানাই দিবেন। আমি এখানে একটু সংশোধন করে দিই, আমি এটাকে 1 টিবি বলে দিলাম বা 4 টিবি, ঠিক আছে। এক নাম্বার পোল, কুইজটা কিন্তু শুরু হয়ে গেছে। পোলটা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে চলে যাচ্ছে, সবাই কিন্তু দেখে অ্যান্সার দিন, ঠিক আছে। এর জায়গায় বি অ্যান্সার দিয়ে দেন না, বি এর জায়গায় অ্যান্সার দিয়ে দেন না, দেখে অ্যান্সার দিন।
ওকে, সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিয়েছেন যে 500 জিবি থেকে 4 GB। কোন কোম্পানি 1965 সালে মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্ক প্রস্তাব করেন? আইবিএম, ইন্টেল, মাইক্রোসফট, অ্যাপল। ওকে, সো এটাও সবাই রাইট অ্যান্সার দিয়ে ফেলেছেন যে আইবিএম। আচ্ছা, এটা আপনাদের কাছে পোল যায় নাই এখনো, সরি 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 সরি, ওয়েট, 2 নাম্বারটা পোল আপনাদের কাছে যাচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। ওকে, সো 2 নম্বরের পোল যাচ্ছে, একটু অপেক্ষা করেন, 2 নম্বরের পোলটা চলে যাবে। দেখছেন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের কোশ্চেন, এটা সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, ঠিক আছে। যে কোন কোম্পানি 1965 সালে মেইনফ্রেম ও মিনি কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্ক ব্যবহার করেন? ওকে, এটা সবাই পারছেন, আইবিএম সেরা। কম্পিউটারে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র কোনটা? হার্ড ডিস্ক, ফ্ল্যাশ ড্রাইভ, র্যাম, রম। আচ্ছা, এটা আগের দিনের জন্য কেউ কোনো কনফিউজ হয়ে যেতে পারে, এটা হার্ড ডিস্ক হবে, ঠিক আছে। আচ্ছা, কোনটির ভিন্নতর, কোনটি ভিন্নতর? মাইক্রোফোন, স্ক্যানার, ফ্ল্যাশ ড্রাইভ, ওয়েবক্যাম। মাইক্রোফোন, স্ক্যানার, ফ্ল্যাশ ড্রাইভ, ওয়েবক্যাম, কোনটি ভিন্নতর? মানে এই ডিভাইসগুলোর মধ্যে কোনটার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে। 4 নাম্বার এমসিকিউ, আপনারা একটু পোলে উত্তরটা আমাকে দিয়েন, ঠিক আছে। 4 নাম্বার এমসিকিউ এর পোল চলে যাচ্ছে, কোনটা একটু পার্থক্য আছে আবার বুঝছেন তো? মাইক্রোফোন, স্ক্যানার, ফ্ল্যাশ ড্রাইভ, ওয়েবক্যাম, কোনটা আসলে একটু আলাদা বাকিগুলো থেকে? একটু ভাবেন, তাইলে মাথায় চলে আসবে কি ঘটনা হয়েছে। কুইজটা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা একটু অপেক্ষা করেন, এখন চলে যাবে। ওকে, সো এটা আসলে অনেকে একটু কনফিউজড হয়ে আছেন। দেখেন, এইখানে আমরা যদি বলি মাইক্রোফোন, স্ক্যানার, ওয়েবক্যাম সবগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর ফ্ল্যাশ ড্রাইভ হচ্ছে একমাত্র স্টোরেজ ডিভাইস। এই কারণে অন্যগুলো থেকে এটা আসলে আলাদা, বুঝতে পারছেন? আচ্ছা, এটা অনেকে ভুল করে ফেলছে, সমস্যা নেই। ছোট আকারে ছোট তথ্য পারাপারের জন্য বর্তমানে যথেষ্ট জনপ্রিয় কোনটি? ফ্লিপ, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ। আকারে ছোট তথ্য পারাপারের জন্য বর্তমানে যথেষ্ট সক্রিয় কোনটি? ওকে, এটা আপনাদের পোল চলে যাচ্ছে। ওকে, সো সবাই পোলে অ্যান্সার দেওয়া শুরু করে দেন, পোলটা অলরেডি চলে গেছে। আচ্ছা, অনেকে ভুল করে হার্ড ডিস্ক দিয়ে ফেলেছেন, না, এটা হবে হচ্ছে কি পেন ড্রাইভ। এটা কি হবে? পেন ড্রাইভ। নেটওয়ার্ক না থাকলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য নেওয়ার সহজ যন্ত্র কি? এটা হবে পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ। তারপরে সে নিচের কোনটি স্টোরেজ ডিভাইস? এসএসডি, হার্ড ড্রাইভ, র্যাম। এটার অ্যান্সার হবে এসএসডি ও হার্ড ড্রাইভ। আচ্ছা, ওকে, তারপরে যদি আমরা যাই 8 নাম্বারটা, সো আমরা সবাই পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভে গেলাম। 7 নাম্বার, মেমোরি কার্ড ব্যবহার করা যায় ল্যাপটপে, ডিজিটাল ক্যামেরায়, মোবাইল ফোনে, ঠিক আছে। মেমোরি কার্ড কোথায় কোথায় আসলে ব্যবহার করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল, আমাদের র্যাম হচ্ছে কি মেমোরি ডিভাইস ছিল। মেমোরি কার্ড কোথায় কোথায় ব্যবহার করা যায়? ল্যাপটপে, ডিজিটাল ক্যামেরায়, মোবাইল ফোনে। 8 নাম্বারটা পোলে চলে যাচ্ছে, সবাই একটু পোলে অ্যান্সার দিয়ে দেন দ্রুত।
ওকে, 60 নাম্বারটা আপনাদের কাছে পোল চলে যাচ্ছে, সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, এটা আসলে সবগুলোতে ব্যবহার করা যায়, ঠিক আছে? সবাই যারা অ্যান্সার দিচ্ছেন, আচ্ছা খ হবে না, 2 আর 3 না। মেমোরি কার্ড আসলে ব্যবহার করা যায়, ল্যাপটপেও ব্যবহার করা যায়, ঠিক আছে? আপনি চাইলে ল্যাপটপে আসলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, মানে এক্সটার্নালি ঢুকায় আর কি। আচ্ছা, তারপরে নিচের তথ্যের আলোকে উত্তর দাও। ফাতেমা কম্পিউটারে একটি প্যারাগ্রাফ টাইপ করে সংরক্ষণ করলো, প্যারাগ্রাফটি কোথায় সংরক্ষিত হবে? র্যাম, রম, ডিভিডি, এইচডিডি। তো যখন আমরা কোনো কিছু এরকম সংরক্ষণ করতে যাব, তখন আসলে সেটা হার্ড ডিস্কে সংরক্ষিত হবে অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, 10 নাম্বার এমসিকিউটা যদি যাই, প্যারাগ্রাফটি আর কোথায় সংরক্ষণ করা যেতে পারে? মাদারবোর্ডে না, ফ্ল্যাশ ড্রাইভে, র্যামে, রমে। ফ্ল্যাশ ড্রাইভে সংরক্ষণ করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, র্যাম রমে কিন্তু এই ধরনের জিনিসপত্র সংরক্ষণ থাকে না। ওকে, সো এই ছিল আজকে আমাদের ক্লাসের টপিক, আজকের পড়াশোনা, যেখানে আসলে আমরা বিভিন্ন রকমের স্টোরেজ ডিভাইস এবং মাদারবোর্ড নিয়ে জানার চেষ্টা করলাম আর কি, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভালো লাগছে সবার, হ্যাঁ? আশা করি সবাই সব কনফিউশন ক্লিয়ার হয়েছে, সবাই সবকিছু আসলে বুঝতে পারছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। রোজা রমজানের মধ্যে আপনারা যে সবাই কষ্ট করে এতক্ষণ আমার সাথে ছিলেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রমাদানের। এগেন আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।